দক্ষিণ এশিয়ার মানচিত্রে কি নীরবে এমন একটি পরিবর্তন শুরু হয়ে গেছে যার প্রভাব এখনও পুরো অঞ্চল বুঝতেই পারেনি? দিল্লি, মস্কো, ওয়াশিংটন আর বেইজিং, এই চার রাজধানীর অদৃশ্য টানাপোড়েনে কি এমন কিছু তৈরি হচ্ছে যার চাপ খুব শীঘ্রই ঢাকাও অনুভব করবে? সাম্প্রতিক কিছু দাবি, কিছু ব্যাখ্যা আর কিছু অস্বস্তিকর প্রশ্ন এখন ঠিক এই জায়গাতেই এসে মিলেছে। আর এই প্রশ্নগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত, রাশিয়া এবং একটি চুক্তি যার নাম শুনতে টেকনিক্যাল কিন্তু প্রভাব হতে পারে গভীর। এখন মূল প্রশ্ন হলো, সত্যি কি ভারতের মাটিতে বড় আকারে রুশ সামরিক উপস্থিতির পথ খুলে গেছে, নাকি এর পেছনে আছে অর্ধসত্য, অতিরঞ্জন এবং ভূরাজনৈতিক বার্তা ছড়ানোর খেলা? অনলাইনের রাজনৈতিক আলোচনায় আর নানা ভিডিও কন্টেন্টে একটি বড় দাবি ঘুরছে। বলা হচ্ছে ভারত নাকি একটি লজিস্টিক সাপোর্ট চুক্তির আওতায় ৩,০০০ রুশ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমানের প্রবেশাধিকার দিয়েছে। দাবি আরও বড় করা হচ্ছে এভাবে যে এটি নাকি ভারতের ইতিহাসে প্রথমবার যখন দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো বিদেশি রাষ্ট্রের সেনা নিজেদের মাটিতে মোতায়েনের সুযোগ দিল। এই বক্তব্য শুনলে স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন আসে, ভারত কি তাহলে সত্যিই এতটাই চাপে পড়ে আছে? চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, আমেরিকার সঙ্গে চাপা হিসাব নিকাশ আর রাশিয়ার সঙ্গে পুরনো সামরিক সম্পর্ক, সব মিলিয়ে কি দিল্লি এখন নতুন এক কৌশলগত জুয়া খেলছে? কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে দেখলে সবার আগে যে বিষয়টি পরিষ্কার করা দরকার তা হলো এই ধরনের লজিস্টিক সাপোর্ট চুক্তি আসলে কি। নাম যতই জটিল শোনাক, এ ধরনের চুক্তির মূল উদ্দেশ্য সাধারণত এক দেশের সামরিক বাহিনীকে আরেক দেশের ঘাঁটি, বন্দর বা এয়ারবেস, জ্বালানি, খাবার, চিকিৎসা, মেরামত, খুচরা যন্ত্রাংশ বা অস্থায়ী সহায়তা দেওয়া। অর্থাৎ কাগজে কলমে এ ধরনের চুক্তি মানে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী সেনা মোতায়েন নয়। এখানে শব্দের পার্থক্যই বড়। অ্যাক্সেস আর ডিপ্লয়মেন্ট এক জিনিস নয়, লজিস্টিক সাপোর্ট আর ফরেন বেসিং এক নয়। আর ঠিক এই জায়গাতেই অনেক আলোচনা সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি সত্যিই কোনো বিদেশি রাষ্ট্রের হাজার হাজার সেনা, একাধিক যুদ্ধজাহাজ এবং শুধু সামরিক বিমান অন্য দেশে দীর্ঘমেয়াদে অবস্থান করতে চায়, তাহলে শুধু একটি লজিস্টিক চুক্তি যথেষ্ট হয় না। সাধারণত দরকার হয় আলাদা রাজনৈতিক সম্মতি, সামরিক পরিকল্পনা, অবস্থানের আইনগত কাঠামো, কার্যক্রমের উদ্দেশ্য, সময়সীমা এবং কমান্ড স্ট্রাকচার নিয়ে পরিষ্কার সমঝোতা, প্রকাশ্য সরকারি নথি, নির্ভরযোগ্য প্রতিরক্ষা ঘোষণা কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের সুনির্দিষ্ট রিপোর্ট ছাড়া এই ধরনের বড় দাবিকে সরাসরি সত্য ধরে নেওয়া পেশাদার সাংবাদিকতার কাজ নয়। তাই প্রথম সিদ্ধান্তটা খুব পরিষ্কার, দাবিটি যত বড়, যাচাইয়ের মানদণ্ড তত কঠোর হওয়া উচিত। আরও একটি প্রচলিত কথাও এখানে যাচাই করা দরকার। বলা হচ্ছে ভারত নাকি প্রথমবার কোনো বিদেশি সেনাকে নিজেদের মাটিতে আসার আনুষ্ঠানিক অনুমতি দিল, কিন্তু বাস্তবতা হলো ভারত বহু বছর ধরেই নানা দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া করে আসছে, যেখানে বিদেশি সেনা, যুদ্ধবিমান এবং নৌযান ভারতীয় ভূখণ্ড বা জলসীমায় অস্থায়ীভাবে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাভ্যাস, রাশিয়ার সঙ্গে ইন্দ্র মহড়া, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, বিভিন্ন দেশের সঙ্গে ভারত নিয়মিত প্রতিরক্ষার সহযোগিতা করে। তাই বিদেশি সেনা প্রথমবারের মতো ভারতের মাটিতে এ ধরনের বক্তব্যের বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ অস্থায়ী যৌথ মহড়া আর গভীরতর কৌশলগত লজিস্টিক অ্যাক্সেসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আর সেই পার্থক্যটাই এখন আলোচনার কেন্দ্রে। তাহলে এই দাবিগুলো এত দ্রুত গুরুত্ব পাচ্ছে কেন? কারণ ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক সত্যিই গভীর এবং এ নিয়ে সন্দেহের খুব বেশি জায়গা নেই। ভারতের বড় অংশের সামরিক প্ল্যাটফর্ম, বিশেষ করে বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং নানা ধরনের গোলাবারুদ ও যন্ত্রাংশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। একসময় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী মেরুদণ্ডের বড় অংশই ছিল সোভিয়েত বা রুশ উৎপত্তির সিস্টেম। আজ সেই নির্ভরতা আগের চেয়ে কমলেও পুরোপুরি শেষ হয়নি। এর মানে হলো ভারত যদি রাতারাতি রাশিয়া থেকে দূরে সরে যেতে চায়, তবুও তাদের সামনে বাস্তব সমস্যা দাঁড়াবে স্পেয়ার পার্টস, রক্ষণাবেক্ষণ, আপগ্রেড, প্রশিক্ষণ এবং চলমান প্রকল্পের ভবিষ্যৎ। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ারও দরকার বড় প্রতিরক্ষা বাজার, কৌশলগত অংশীদার এবং এমন একটি রাষ্ট্র যা পশ্চিমা চাপের মধ্যেও মস্কোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না। এখানেই আসে চীনের ফ্যাক্টর। অনেকে সরাসরি বলছেন ভারত চীনের ভয়ে রাশিয়ার দিকে ঢুকছে। কথাটা আংশিক সত্য হতে পারে, কিন্তু পুরো ছবি নয়। বাস্তবে ভারত অনেকদিন ধরেই এ ধরনের বহুমাত্রিক কৌশল অনুসরণ করছে। একদিকে তারা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্দো প্যাসিফিক কাঠামোতে কাজ করছে, কোয়াডে সক্রিয় থাকছে, সামুদ্রিক নজরদারি ও প্রযুক্তির সহযোগিতা বাড়াচ্ছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রাখছে অস্ত্র, জ্বালানি, কূটনীতি এবং আঞ্চলিক ভারসাম্যের কারণ। এই নীতিকে কেউ বলে স্ট্র্যাটেজিক অটোনমি, কেউ বলে মাল্টি অ্যালাইনমেন্ট, আবার সমালোচকরা এটিকে বলেন ডাবল গেম। কিন্তু যাই বলা হোক, ভারতের হিসাবটা মোটেও একমুখী নয়। তারা চায় আমেরিকার সঙ্গে কাজ করতে, কিন্তু আমেরিকার মিত্র শিবিরে পুরোপুরি বাধা পড়তে নয়। তারা চায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে, কিন্তু রাশিয়ার উপরও পুরোপুরি নির্ভর
নির্ভরশীল দেখাতে নয়। আর এই দ্বৈত ভারসাম্যের খেলাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ভ্লাদিমির পুতিনের জন্য এ ধরনের যে কোনো অগ্রগতি কেন গুরুত্বপূর্ণ সেটাও বোঝা দরকার। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতির পর রাশিয়ার জন্য এশিয়ার বড় অংশীদারদের গুরুত্ব অনেক বেড়েছে। ভারত সেখানে শুধু অস্ত্রের বাজার নয়, বরং কূটনৈতিক ও প্রতীকী উভয় অর্থে বড়। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ, বন্দর ব্যবহার, মেরামত সুবিধা, রিফুয়েলিং, নৌ উপস্থিতির স্থিতি এসব রাশিয়ার জন্য মূল্যবান। আর ভারতের জন্য কিছু সুবিধা আছে, যেমন রাশিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতা, জ্বালানি বাণিজ্য, আর্কটিক রুট নিয়ে ভবিষ্যৎ আগ্রহ এবং রাশিয়ান উৎসবের অস্ত্র ব্যবহার, টেকসই রক্ষণাবেক্ষণ। তাই এটাকে কেবল ভারতের দুর্বলতা বা রাশিয়ার চালাকি বললে পুরো বিষয়টি বোঝা যায় না। বাস্তবে এটি স্বার্থের লেনদেন, কিন্তু সেই লেনদেনের ভাষা প্রকাশ্যে কখনো খুব বেশি পরিষ্কার করে বলা হয় না। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই সব কিছুর মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? সামাজিক মাধ্যমে অনেকে বলছেন ভারত রাশিয়া ঘনিষ্ঠতার কারণে বাংলাদেশ নাকি এক ধরনের অঘোষিত সাঁড়াশি আক্রমণ বা কৌশলগত চাপের মুখে পড়তে যাচ্ছে। এই ভাষা নাটকীয়, কিন্তু বাস্তব মূল্যায়নে একটু ঠান্ডা মাথা দরকার। প্রথম সত্যটি হলো, এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যা বলে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত রাশিয়া সামরিক সমন্বয়ে কোনো সামরিক পরিকল্পনা তৈরি হয়েছে। কিন্তু দ্বিতীয় সত্যটি আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য ঝুঁকি সবসময় সরাসরি আসে না, অনেক সময় আসে পরিবেশ বদলে যাওয়ার মাধ্যমে, আর সেটি এখন বেশি বাস্তব। বাংলাদেশের জন্য বড় উদ্বেগের জায়গা হলো বঙ্গোপসাগর ও আশপাশের সামুদ্রিক পরিবেশ। যদি এই অঞ্চলে ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং ভবিষ্যতে রাশিয়ার দৃশ্যমান কৌশলগত উপস্থিতি আরও বেড়ে যায়, তাহলে সমুদ্রপথের উপর নজরদারি, সামরিক চলাচল, গোয়েন্দা তৎপরতা, সামরিক অপারেশন, নৌমহড়া সবকিছুই বাড়বে। এর সরাসরি মানে যুদ্ধ নয়, কিন্তু অনিশ্চয়তা। আর অনিশ্চয়তাই ছোট ও মাঝারি অর্থনীতির জন্য সবচেয়ে বড় বিপদ। বাংলাদেশের রপ্তানি, আমদানি, জ্বালানি, কাঁচামাল, শিপিং রুট ও সবকিছুর সঙ্গে সমুদ্র জড়িত। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিমা খরচ বাড়তে পারে, জাহাজে চলাচল সতর্কতা বাড়তে পারে, বাণিজ্যে ব্যয় বেড়ে যেতে পারে। ভূরাজনীতিতে তখন সমুদ্রের ওপর চাপ ফেলে, তখন তার অভিঘাত লাগে বাণিজ্যে, পরে রাজনীতিতে। তবে ঢাকা যে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকবে সেটাও বলা যায় না, কারণ বড় শক্তিগুলো যখন নতুন করে অবস্থান নেয় তখন তারা ছোট প্রতিবেশী দেশগুলোকেও নীরবে ক্যালিব্রেট করতে শুরু করে। কার বন্দর ব্যবহারযোগ্য, কার আকাশসীমা কতটা গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে তথ্যকে ঠান্ডা মাথায় পড়া। ভারতের মাটিতে কি আসছে, কতদিন থাকছে, কোন শর্তে থাকছে, এসব গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো খেলার পরিণতি কোন সমুদ্রপথে গিয়ে থামবে, কোন সীমান্তে গিয়ে জমাট বাঁধবে, আর কোন দেশের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নেবে। দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ যদি সত্যিই তৈরি হয়ে থাকে, তাহলে তার অভিঘাত শুধু দিল্লি বা মস্কোতে নয়, ঢাকাতেও একদিন স্পষ্ট শোনা যাবে।